বসবাস ছিল। চারিদিক জঙ্গলে ঘেরা, গভীর জঙ্গল। মায়ের যে মুখশ্রী এটা কিন্তু প্রতি বছর এরকমই হয়, সুন্দর মিষ্টি। সেই সময় প্রকৃতির এই যে মানব সেইখান থেকে বাঁচার জন্য তারা এই মহিষমর্দিনী মাতার পূজা শুরু করে। মা কিন্তু প্রতি বছর তার স্বামী এবং সন্তানকে নিয়ে জামাই ষষ্ঠী খেতে আসে। শিব উমাকে আমরা প্রত্যেকেই মেয়ে বলে মেয়ে করে ঘরের মেয়ে। আপনারা এই যে একটা আনন্দ, একটা রসিকতা, এটাকে আপনারা ঠিক কেমনভাবে উপভোগ করেন? আমরা এটা নমস্কার বন্ধুরা, গতকাল জামাই ষষ্ঠী গেছে। এই জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু প্রতি বছর ধরমপুরের এই মহিষমর্দিনী পুজো কিন্তু অনুষ্ঠিত হয় চুঁচুড়ায়। গত বছর আমি এসেছিলাম, এবছরও তার অন্যথা হয়নি। এখানে কিন্তু দুর্গা বারোয়ারি দেখতে পাচ্ছি এবং দুর্গা বারোয়ারির পাশে বেশ কয়েকটি মন্দির আছে এবং তার পাশেই কিন্তু এই মহিষমর্দিনী মাতার মন্দিরের তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের বার যেমন এসেছিলাম একই রকমই আছে, ভিতরটা এরকম সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু। এবং এখন যেহেতু দুপুরের সময় তাই আলো তেমন জ্বলছে না, কিন্তু ফাঁকাও আছে মোটামুটি। গরমটাও তো প্রায় তীব্রই আছে, তো এই জন্য এখন মোটামুটি ফাঁকা। রাতের দিকে এখানে ভালোই ভিড় হবে। আর আমি যেহেতু এসেছিলাম ষষ্ঠীর দিন, অর্থাৎ 12ই জুন 2024, তো সেদিন মায়ের পুজো অর্চনা সবে শুরু হলো এবং দুপুরবেলার সময়টা, সে কারণে কিন্তু ভিড়টাও মোটামুটি কম। তো এই হলো পুরো ধরমপুরের যে মহিষমর্দিনী পুজো তার ওভারভিউ এবং তালিকা দেখে নিন কখন কি পুজো হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর এখানে কিন্তু কোনো সন্ধি পুজো হয় না এবং কোনো পশু বলিও কিন্তু নিষিদ্ধ। আচ্ছা, যেতে যেতেই কিন্তু এরকম একটি সেকশন দেখতে পেলাম, এখানে কিন্তু হনুমানজির মূর্তি রাখা আছে সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায়। আর এই হলো মূল যে প্রতিমা, মানে যে গর্ভগৃহ, সেটা আগেরবারও যখন এসেছিলাম তখনও তালা মারা ছিল, এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভিতর দিয়ে ঢুকলাম, ভিতর দিয়ে ঢুকে প্রথমেই এই হলো প্রতিমার ওভারভিউ। এক কথায় বলতে গেলে অনবদ্য। সাজটা তো মোটামুটি আমাদের ওই কৃষ্ণনগরে যেরকম সাজ হয় ওরকমই। আর শিল্পীও তো মোটামুটি কৃষ্ণনগরেরই তার আদিবাস, সেখান থেকে একটা ধারণা তো রয়েছেই। তাছাড়াও চন্দননগরেরও ব্যাপার আছে যে কিছুটা মিক্সড। এবং এখানকার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শিব এবং গণেশ, কোনো লক্ষ্মী সরস্বতী নেই, কার্তিকও নেই। আর যেহেতু মা জামাই ষষ্ঠী খেতে আসছে, তাই তার পুত্র এবং স্বামীকে নিয়ে সে আসছেন এবং সুন্দরভাবে সাজানো গোছানো প্রতিমা। তার পাশে কিন্তু একটি বক্স মতো করা আছে, সেটা পরে এখানকার সদস্যরা বলবেন। যাই হোক, আমি আপাতত এখন ওভারভিউটা পুরো দিয়ে দিলাম। এই হলো প্রতিমা এবং এটি হলো চুঁচুড়ার মহিষমর্দিনী ধরম। পাশে রাখা এই বক্সের মধ্যে কিন্তু প্রতিমা আছে মাটির। এই প্রতিমাটি কিন্তু নিত্য পুজো হয় এবং সামনে কিন্তু একটি ছবিও আছে, পুরনো একটি ছবি। নিত্য পুজো হয় এই প্রতিমা। এটা বিননগরেও আমি দেখেছি অনেক জায়গায়। আর নিচে কিন্তু এরকম একটি বেদি করা আছে, বেদির উপরেই কিন্তু প্রতিমা। এখানে আরেকটি যে বিষয়টি আমি দেখলাম, এই মূর্তিটি হনুমানের, এটা কিন্তু আগের বছরও ছিল এবং দুই পাশে দুটো আছে। আমার মনে হয় ওই হনুমানজিরই মূর্তিটাই আছে, এটা কোনো মনে হয় আপডেট হয়নি যা দেখে মনে হচ্ছে। কিন্তু
এটা প্রতি বছরই থাকে এবং দুপাশে দুটি হনুমান যে রূপ এবং উপরের যে গয়না সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু। আপাতত এবছরের দ্বিতীয় মহিষমর্দিনী রানাঘাট প্রথম, তারপরে চুঁচুড়া ধরমপুর, এরপর কালনা হবে এবং কৃষ্ণনগর। আচ্ছা, এই পুজোর সাথে যারা জড়িত রয়েছেন তারা সকলে এখানে রয়েছেন, দিব্যেন্দুবাবু রয়েছেন। এই পুজোটা প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কতদিন ধরে হয়ে আসছে? এটা ডক্টর সুধীর কুমার মৈত্রের লেখা হুগলি জেলার ইতিহাসে 3 শতাধিক বৎসরের ঊর্ধ্বে এর পরিচয় পাওয়া যায়। ঐতিহাসিক কোনো প্রামাণ্য দলিল নেই, কিন্তু ডক্টর সুধীর কুমার মৈত্র তার যে একটা গবেষণা করেছিলেন হুগলি জেলার ইতিহাস নিয়ে, তাতে উনি লিখেছেন যে ধরমপুরের এই অঞ্চলের মহিষমর্দিনী পূজা 300 বছরেরও অধিক, এত বছরের পুরনো। এবার বিষয়টা হচ্ছে এখানে মূলত কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। চারিদিক জঙ্গলে ঘেরা গভীর জঙ্গল। এই কুমোর এবং ধীবর সম্প্রদায় যারা গঙ্গায় মাছ ধরত এবং গঙ্গার পলি থেকে খুব উন্নত মানের মাটির পাত্র তৈরি করত, এবং সেই পাত্র গঙ্গা দিয়ে মানে বা আমাদের সরস্বতী নদী দিয়ে বিজনেস হতো কলকাতায়, ঠিক আছে, এবং বিদেশেও এই পাত্র যেত, মাটির পাত্র। এতটাই উন্নত মানের এই গঙ্গার পলি থেকে যেটা তৈরি হতো। কিন্তু সেই সময় দেখা গেছে যে পরপর কয়েকটা মহামারী, কলেরা এই ধরনের মহামারীতে প্রচুর মানে গ্রামকে গ্রাম মানুষ মারা যাচ্ছে। সেই সময় প্রকৃতির এই যে মারণ সেইখান থেকে বাঁচার জন্য তারা এই মহিষমর্দিনী মাতার পূজা শুরু করে। মূলত কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষ। এটা কি জামাই ষষ্ঠীর দিনই শুরু হয়েছিল? হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়েছিল। মানে কাকতালীয়ভাবে নাকি বিষয়টা? সেটার কোনো মানে ঐতিহাসিক নেই, প্রমাণ নেই, কিন্তু চলে আসছে শত শত বছর ধরে এভাবেই চলছে। আর তারপরে দেখা গেছে ওই কুমোর এবং ধীবর সম্প্রদায়ের মানুষদের সাথে আরও সমাজের অন্যান্য শ্রেণীর মানুষ যোগদান করেছে। তারা ওই পুজোয় যোগদান করে অংশগ্রহণ করেছে, এবং মা মহিষমর্দিনীর প্রতি তাদের যে অমোঘ বিশ্বাস এবং টান, যে না মাকে ডাকলে পাওয়া যায়, সব সমস্যার সমাধান হবে। আর সেটা বাড়ির কোনো শরীরের সমস্যা হোক, কারো রোগবালাই হোক, কারো শিক্ষা দীক্ষারই হোক, আজও মানুষ এসে মায়ের দালানে এসে পড়ে যে মানত করার পুজো। আপনারা যদি অষ্টমীর দিন দেখবেন এখানে শত শত লোক চান করে দণ্ডি খাটবে, ধুনো পোড়াবে, ওই একই কারণে মাকে ডাকা, মায়ের কাছে কিছু বিশেষ নিবেদন, বিশেষ প্রার্থনা, নিজের পরিবারের জন্য, পরিবারের মঙ্গল কামনার জন্য আজও মানুষ বিশ্বাস করে। আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি মহিষমর্দিনী মা মহিষমর্দিনীর সাথে কিন্তু বাকি সন্তানরাও থাকে। এখানে গণেশ কেন, শুধুমাত্র গণেশ কেন? এটা শুধুমাত্র গণেশ এই কারণে, জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের বাড়ি যাওয়া, শ্বশুর বাড়ি যাওয়ার ইয়েতে সম্ভবত যে সন্তান গণেশ হিসেবেই সবচেয়ে আদরের ছিলেন মায়ের কাছে, সেই গণেশকে নিয়ে গেছিলেন আর স্বামী ছিলেন সঙ্গে। এই মানে জামাই ষষ্ঠীর ইয়ের বোধ হয় এটা এরকম, হ্যাঁ এরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, সেটাও আমরা ভেবে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন থাকে পুজোটা? পুজোটা 4 দিন। ষষ্ঠীর দিন ষষ্ঠী, এরপর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমীতে শোভাযাত্রা সহকারে এটা গঙ্গায় বিসর্জন হবে। ঠিক যেভাবে দুর্গাপুজো হয়ে থাকে সেইভাবেই একদম ওই নিয়ম মেনে। মানে আপনাদের কাছে এটাই দুর্গাপুজো? এটা আরেকটা দুর্গাপুজো, অসময়ের একটা দুর্গাপুজো। অসময়ের দুর্গাপুজো হ্যাঁ, মানে এটা অনেক জায়গায় মানে আপনাদের এটা নিয়ে যখন মহিষমর্দিনী পুজো জায়গাটা নিয়ে ইতিহাস পড়ছিলাম, বহু মানুষের লিখছে যে বাংলা সব থেকে বড় জামাইকে আহ্বান করার একটা পুজো। হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু জামাই ষষ্ঠী মানে হচ্ছে জামাইদের, আর যদি এইভাবে করে বলি যে বাংলার সবচেয়ে বড় জামাই হচ্ছে শিব, কারণ উমাকে আমরা প্রত্যেকেই মেয়ে বলে মেয়ে করে ঘরের মেয়ে। আপনারা এই যে একটা আনন্দ, একটা রসিকতা, এটাকে আপনারা ঠিক কেমনভাবে উপভোগ করেন? আমরা এটা সত্যি উপভোগ করি, কারণ আমাদের পাড়ার এবং তৎসংলগ্ন একটা বৃহত্তর এরিয়ার যে মেয়েদের বিয়ে হয়ে যায়, মানে আমার এরম মানে শোনা আছে যে মেয়েদের বিয়ের সময় বলাই থাকে
যে ওদের কিন্তু একদিন আগে আসতে হবে এবং 4 দিন থাকতে হবে, ঠিক আছে? মানে জামাইয়ের অফিসের তারা আছে বা ব্যবসার তারা আছে, ফিরে যাওয়া যাবে না, এটা হ্যাঁ সেটা একটা বায়না। এবার যদি আমি ধরি এই মাও কি কালকে এসছেন, মানে জামাই ষষ্ঠীর ঠিক আগে? হ্যাঁ হ্যাঁ, কালকেই রূপদান করা হয়েছে, গয়না পরানো হয়েছে মাকে, কালকে থেকেই শুরু হয়েছে, আজকে থেকে আরাধনা শুরু। আচ্ছা, আর পাশে যে প্রতিমাটি আমি দেখছি, মানে এই যে অংশটাতে, এই প্রতিমাও তো প্রতিদিন পূজিত হয়? হ্যাঁ, এটা নিত্য পুজো, এটা নিত্য পুজোর জন্য তো একটা আধার দরকার হয়, আকার, সেই জন্য এটা বানানো হয়েছে। এটাও পরবর্তীকালে আমরা করছি, এটা মাটির মূর্তি শোকেছে, তার একটা ক্ষয় তৈরি হচ্ছে, এটার একটা অক্ষয় মূর্তি আমরা বানাবো, শুরু করেছি কাজ, শিল্পী বীরেন পাল করছেন। এটা স্থায়ী মূর্তি, যেটা শিল্পী বীরেন পাল অ্যাকচুয়ালি মানে জন্মেছেন এবং বড় হয়েছেন কৃষ্ণনগরে। না, ওই বীরেন পাল না, ইনি নদিয়ার, মানে নদিয়ারই কালীগঞ্জের বীরেন পাল। এবার এই বীরেন পালকে আমরা মানে একটা কাকতালীয় যোগাযোগে, যখন আমাদের এখানে দুর্গাপুজো শুরু হয় প্রায় 28 বছর আগে, তখন আমরা নিয়ে আসি একজনের মাধ্যমে, তো সেই থেকে বীরেন পাল আমাদের এখানকার স্থায়ী বাসিন্দা। এই যে প্রতিমাটা তৈরি হয়েছে বীরেন পাল করেছেন, হ্যাঁ। আর একটা আমি বিষয় যেটা আমি জানতে চাইবো, সেটা আপনাদের এখানে আমি দেখেছি চন্দননগর, চুচুড়া, সমস্ত মায়ের মুখমণ্ডলটা ঠিক একই রকমেরই থাকে, এরকম গোলাকার জগদ্ধাত্রী মায়ের প্রতিমাও ঠিক একই রকম থাকে। অনেকটা ওই এটা কি ধারাবাহিকভাবে চলে আসছে? ধারাবাহিক ঠিক না, মায়ের মুখের আদলটা একটা হয় কি, পুরনো ছবি থেকে থেকে তো একটা ইমপ্রেশন তৈরি হয়, মানে যে শিল্পী করছেন তিনি তার আগের বছরের ছবিটা দেখছেন, সে থেকে এটার একটা ট্র্যাডিশনালি সেটাই চলছে। আচ্ছা, এবছর বিসর্জন কবে? রবিবার। মানে মানুষজন রবিবার অবধি ঠাকুর, রবিবার বিকেল অবধি ঠাকুর থাকবে, বিকেলের পরে সন্ধ্যেবেলা আমরা ঠাকুর নামাবো। সেই শোভাযাত্রাটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কোথায় বিসর্জন? গঙ্গায়, অন্নপূর্ণা ঘাটে। অন্নপূর্ণা ঘাট কত দূর এখান থেকে? অন্নপূর্ণা ঘাটটা এখান থেকে বাস স্ট্যান্ড হয়ে, ঘড়ির মোড় হয়ে, মাঠের দ্বার, গঙ্গার দ্বার, এবং 2.5-3 কিলোমিটার রাস্তা। এই মন্দিরের ঠিক পাশেই ধর্মরাজ মন্দির রয়েছে, সেই মন্দিরটাও মানে এই মন্দিরের বলা যেতে পারে একই সমসাময়িক, তাই তো? হ্যাঁ, সমসাময়িক শুধু নয়, একই প্রাচীনত্বের দিক থেকেও তাই, এবং ঐতিহাসিক গুরুত্ব অসম্ভব। শোনা যায় ধর্মরাজ থেকেই ধরমপুরের নাম। এই যে ধরমপুর যে জনবসতিটার নাম, সেটার নামও হয়েছে ওই ধর্মরাজের থেকে, মন্দির থেকে। এবং সংলগ্ন যে পুকুরটা রয়েছে তার ওটা ইতিহাস রয়েছে যতটুকু আমি জানি। হ্যাঁ, ওই পুকুর থেকেই সম্ভবত ওই মূর্তির উঠেছিল, পাওয়া গেছিল। অনেক ধন্যবাদ আপনাদেরকে কথা বলার জন্য, আবারও দেখা হবে। হ্যাঁ।